কল্পনা করো তো, তোমার পাশের ফ্ল্যাটে একজন সুন্দরী নরম স্বভাবের একটা মিষ্টি মেয়ে এসেছে, যাকে প্রথম দেখেই তোমার হার্টবিট বেড়ে গেল, ভালোবেসে ফেললে। কিন্তু রাত 2টা বাজতেই সেই মিষ্টি হাসির বদলে গেল এক ভয়ঙ্কর রূপে। সে রাক্ষসীতে পরিণত হলো। কে এই রহস্যময়ী মেয়ে, আর তার এই রাক্ষসী হওয়ার পিছনে রহস্যই বা কি? জানতে হলে চোখ রাখো আমার আজকের সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিওতে। চলো আমি দেরি না করে বরং শুরু করি। গল্পের শুরুতে আমরা গল্পের নায়ক গিলগুকে দেখি। তার একটা অভ্যাস আছে, সে এক প্রফেশনে বেশি দিন থাকতে পারে না। এই তো কয়েকদিন আগেও সে আবার একটা চাকরি হারালো। আমরা দেখতে পারি সদ্য চাকরি হারা গিলগু সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। সে জানে না তার জীবনের আসল লক্ষ্য কি, সে কি হতে চায় আসলে। তবে তার একটা কিন্তু শখ আছে। সে আর্কেডে এসে ক্লো মেশিনে প্রতিদিন একটা করে টয় কালেক্ট করে। কাজ না থাকায় প্রতিদিনের মতো সে রুমে শুয়ে আছে। সেখানেই তার ফ্রেন্ড বিয়ম আসে আর বলে, জানিস বিল্ডিংয়ে একটা নতুন ফ্যামিলি এসেছে। ওই লোকের সাথে 2টা সুন্দরী মেয়েও আছে। ওই লোকের আবার একটা বেকারি শপও আছে। বিল্ডিং এর পাশেই ওই বেকারি শপ। গিলগু বলে, আমার কি তাতে? এটা বলে সে পাত্তা দেয় না। এরপর সে রাতে ঘর গোছাচ্ছিল। কাজ করতে করতে বেলকনিতে আসতেই বেলকনি থেকে একটা পিলো নিচু পড়ে যায়। সে পিলো তুলতে নিচে আসে। সে যখন পিলো তুলছিল সে একটা মেঘি দেখে চমকে যায়, ভয় পেয়ে নয়, তার রূপে। আর এটাই হলো বেকারিওয়ালার মেয়ে সিওজি। সিওজির স্নিগ্ধতা, সিওজির নরম কোমল আচরণে সে মুগ্ধ হয়ে থাকে। এরপর আমরা দেখতে পারি একটা ক্যাফেতে পরদিন বিয়ম আর গিলগু ডিনার করছিল। সে বেকারিওয়ালার মেয়ের ব্যাপারে বিয়মকে বলে, সে সিওজির ব্যাপারে বিয়মকে বলে, এমনকি সিওজির রূপের বর্ণনা দিতে গিয়ে বলে সে মানুষ না, সে একটা পরী। বিয়ম বলে, তাই বুঝি? ঠিক আছে, ট্রাই করে কিন্তু তুমি দেখতে পারো। গিলগু এটা শুনে লজ্জাই পায়। এরপর সে ডিনার শেষে তার অ্যাপার্টমেন্টে আসে এবং তার রুমে আসার জন্য লিফটে ওঠে, কিন্তু ভুল করে সে অন্য ফ্লোরের বাটন প্রেস করে, যার কারণে লিফট ওই ফ্লোরে গিয়েই ডোর ওপেন হয়। আর সাথে সাথে ডোর ওপেন হতেই তার উপর সিওজি ঝাঁপিয়ে পড়ে এবং খামচি দিতে থাকে। গিলগু দেখে গতকাল সন্ধ্যায় যে সে মিষ্টি মেয়েকে দেখেছে সে এখন একদম রাক্ষসীর মতো তার সাথে করছে। গিলগু তো কোনো মতে সিওজির হাত থেকে বেঁচে দৌড়ে তার রুমে আসে আর ভাবে, এটা কি হলো? ও বিনা কারণে আমাকে মারলো কেন? কাল আমি ওকে এর জন্য শিক্ষা দিব। পরদিন সে একটা লাঠি নিয়ে বেকারিতে যায়, কিন্তু তার সাথে জাং আরার দেখা হয়। জাঙ্গারা হলো সিওজির কাজিন। জাঙ্গারা গিলগুকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। গিলগু বলে সে ব্রেড নিতে এসেছে। সেখানেই সিওজি আসে। গিলগু দেখে সিওজিকে কতদিনের মতোই সুন্দরী আর স্নিগ্ধ লাগছে আর খুবই ভালো ব্যবহার করছে, যেন সে গত রাতে কি করছে তার সাথে কিছুই জানে না। গিলগু তো এটা থেকে ঘাবড়ে যায় আর দৌড়ে তার রুমে আসে আর বলে, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আমরা দেখতে পারি সেদিন রাতেও গিলগু ঘর গোছাচ্ছিল আর বাইরে নিচে দেখছিল এবং সে দেখতে পারি গত রাতের মতো আবারও সিওজি রাক্ষসীর মতো সেজে রাস্তায় অন্যরকম করছে। সে ভাবে, না, আজ আমি দেখবই এসবের পিছনে কি রহস্য লুকিয়ে আছে। তাই সে লুকিয়ে লুকিয়ে বাইরে এসে নজর রাখে, কিন্তু দেখে সিওজি সেখানে নেই। সিওজি রাস্তায় আর তাকে এক লোক জড়িয়ে ধরে আছে। সিওজি চিৎকার করছে আর ওই লোক সিওজিকে জোর করছে। গিলগু তো ওই লোককে অনেক বকাবকি করতে ধরে আর মারতেও ধরে, বলে, বখাটে লোক, মেয়েদের এভাবে ডিস্টার্ব করছো কেন? লোকটি জানায়, আমি সিওজির বাবা সাংশু। গিলগু তো এটা শুনে অনেক লজ্জা পায়। এরপর সাংশু গিলগুর সাথে কথা বলার জন্য বেকারিতে আনে আর গিলগুর পরিচয় জিজ্ঞেস করে। গিলগু সাংশুকে বলে, আমি তোমাদের নিচতলায় থাকি, আমার দুধ শেষ হয়ে গেছিল,
তাই আনতে বের হয়েছিলাম। দেখলাম সিওজিকে কেউ অ্যাটাক করছে, তাই না বুঝে আপনাকে গালাগালি করে ফেলছি। সাংশু বলে, ঠিক আছে, তুমি চলে যাও আর সিওজির থেকে দূরে থাকবে। কিন্তু তখনই সিওজি গিলগুকে আবার অ্যাটাক করে আর মারতে থাকে। বলে, গত রাতে তোর সাথে দেখা হয়েছিল তাই না? গিলগু তো এটা শুনে ভয় পেয়ে যায় আর পালিয়ে যায়। কিন্তু পরদিন সকালে আবারও তার সিওজির সাথে লিফটে দেখা হয়। সে তো গত রাতের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু এবারও সিওজি তার সাথে অনেক ভালো ব্যবহার করে। তাকে দেখলে বোঝাই যায় না যে সে গত মধ্যরাতে তার সাথে এরকম করছে। গিলগুর মনে এবার কৌতূহল জাগে, কেন সিওজি মধ্যরাতে এরকম করে। তাই সে আজকেও মধ্যরাতে সিওজিকে ফলো করে আর দেখে সিওজি আবারও রাক্ষসীর মতো অদ্ভুত সাজ সেজেছে আর সাংশুর সাথে নানা রকম পাগলামি করছে আর আজব আজব কথা বলছে। একটা পর্যায়ে সিওজি দুর্বল হয়ে যায় এবং সেন্সলেস হয়ে পড়ে। সাংশু তাকে পিঠে নেয়, কিন্তু সিওজির ওজনে তার কোমর ভেঙে যায় এবং সিওজিকে ফেলে দিতে ধরে। তখনই গিলগু এসে সিওজিকে ধরে এবং পিঠে নেয়। এরপর সাংশুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং গিলগু সিওজিকে জাঙ্গারা আসলে তাকে দিয়ে দেয়। পরদিন গিলগু সাংশুকে দেখতে যায় হসপিটালে। সাংশু গিলগুকে দেখে নানা রকম প্রশ্ন করতে থাকে, যেমন পরিবারের বিষয়ে, পড়াশোনার বিষয়ে। গিলগু সবকিছুর উত্তর দেয়। সাংশু এবার বলে, তুমি সত্যি সত্যি করে বলো তো, তুমি কি সিওজিকে ফলো করছো? গিলগু এবার বলে, হ্যাঁ, ওকে সকালে যেমন দেখি কিন্তু মধ্যরাতে তার উল্টো দেখি, তাই আমি কৌতূহলবশত ওকে ফলো করছিলাম। সাংশু বলে, তোমাকে দেখে আমার ভালো লোক মনে হয়। শোনো, আসলে আমাদের পরিবার প্রাচীনকাল থেকেই অভিশপ্ত। সিওজির শরীরে মধ্যরাতে এক রাক্ষসী পর করে। এই রাক্ষসী আমাদের পরিবারে অভিশাপ দিয়েছে এবং যুগ যুগ থেকে আমাদের পরিবারের মহিলাদের শরীরে বাস করছে। যেমন আগে সিওজির নারীর শরীরে ছিল, তারপর সিওজির মায়ের শরীরে এবং সিওজির মা মারা যাওয়ার পর সিওজির শরীরে। আমি সিওজিকে সামলাই। এই রাক্ষসী রাত 2টায় সিওজির শরীরে ভর করে এবং 3 ঘন্টা থাকে। এই সময় সে ঘরের বাইরে আসে আর তুমি তো দেখছোই রাতে ওর কিরকম রূপ হয়, কিভাবে জ্বালাতন করে। তবে সিওজি এসবের ব্যাপারে কিছুই জানে না। ওকে আমরা বলিনি, ওকে বললে হয়তো সে অনেক কষ্ট পাবে আর ভয় পাবে, সংকোচ বোধ করবে। প্লিজ তুমি যতদিন আমি সুস্থ না হই সিওজিকে দেখে রাখো আর আমার বেকারিতে জয়েন করো প্লিজ গিলগু। সাংশুর মুখে এসব শুনে আর অনুরোধ করছে দেখে গিলগু আর না করতে পারে না, সাংশুর প্রপোজালে রাজি হয়। এরপর সে সাংশুর কথা মতো রাত 2টায় সিওজির শরীরে রাক্ষসী ভর করলে তাকে বাইরে নিয়ে আসে। যদিও রাক্ষসী তার সাথে বাইরে যেতে চায় না, তবে গিলগু বলে, আমি তোমাকে তোমার ইচ্ছে মতো গড়াবো, আজ আমি তোমাকে সময় দিব। এটা শুনে সিওজির শরীরে থাকা রাক্ষসী রাজি হয়, তবে গিলগুকে অনেক জ্বালাতন করে আর ভয় দেখায়। তবে গিলগু তো কিছুতেই এসবে বিরক্ত হয় না। রাক্ষসী পাশের সুপার শপে গিয়ে তোলপাড় করে জিনিস কেনে আর খেতে থাকে। গিলগু শান্ত মনে এসব সামলায়। এক পর্যায়ে সে রাক্ষসীকে জিজ্ঞেস করে, তুমি কেন সিওজির পরিবারে অভিশাপ হয়ে আসো? রাক্ষসী বলে, সিওজির পরিবার আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছে, সেটার শাস্তি পাচ্ছে। তুমি এখন জানতে চাইবে এই শাস্তি তারা কতদিন পাবে, তাই না? তাহলে শোনো, অনন্তকাল। আর যদি আমার সাথে কিছু চালাকি করার চেষ্টা করো, আমি কিন্তু সিওজির অনেক বড় ক্ষতি করব। এটা বলে সে হাসতে থাকে। এরপর 3 ঘন্টা শেষ হলে সিওজির শরীর দুর্বল হতে থাকে। তার শরীর থেকে রাক্ষসী চলে যায় এবং সিওজি সেন্সলেস হয়ে যায়। প্রথম দিনের এক্সপিরিয়েন্সের জন্য গিলগু তো অনেক শকড। পরদিন সে বেকারিতে গিয়ে সিওজির সাথে কাজ করতে থাকে আর ভাবে তারা কি আমার সাথে কোনো মজা করছে, কিন্তু সিওজি তো কিছুই জানে না। সিওজি তার সাথে অনেক ভালো ব্যবহার করে। এভাবেই কয়েকদিন রাতের বেলা গিলগু সিওজির শরীরে থাকা রাক্ষসীকে সামলায় এবং দিনে সিওজির সাথে কাজ করে। আমরা দেখতে পারি গিলগু সিওজিকে ধীরে ধীরে পছন্দ থেকে
ভালোবাসতে শুরু করছে। অন্যদিকে সিওজিরও গিলগুর জন্য ফিলিংস আছে, এটা আমরা বুঝতে পারি। জাঙ্গারা এটা নোটিস করে আর গিলগুকে বলে, সিওজিকে পছন্দ করো তাই না? করলে করতে পারো, কিন্তু ওই রাক্ষসীকে বেশি পাত্তা দিও না। গিলগু বলে, হুম আচ্ছা, ওই রাক্ষসী তোমাকে কিছু বলে না কেন? কিভাবে তুমি ওকে কন্ট্রোল করলে? জাঙ্গারা বলে, ওই রাক্ষসীর সাথে আমি একদিন গেম চ্যালেঞ্জ করছিলাম। বলছিলাম যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমাকে জ্বালাবে না। আর ওই গেমে রাক্ষসী হেরে যায়। তারপর থেকে সে আমাকে কিছু বলে না। গিলগুর মাথায় একটা আইডিয়া আসে, আর আইডিয়া মতো রাতে সিওজির শরীরে রাক্ষসী ভর করলে সে বলে, তোমার সাথে আমি একটা গেম খেলবো, যদি তুমি হেরে যাও তাহলে আমাকে বলবে কি উপায়ে সিওজিকে তুমি ছেড়ে দিবে। রাক্ষসী বলে, ঠিক আছে। এরপর গিলগু ক্লো মেশিন থেকে টয় ওঠানোর চ্যালেঞ্জ করে, কিন্তু সিওজির শরীরে থাকা রাক্ষসী তো টয় উঠাতে পারে না, কিন্তু গিলগু পারে। তাই গিলগু এবার তাকে উপায় বলতে বলে। রাক্ষসী বলে, যদি তুমি আমার নাম ধরে 3 বার ডাকতে পারো তাহলে আমি সিওজিকে ছেড়ে দিব। গিলগু তার নাম জানতে চায়, কিন্তু রাক্ষসী হাসে আর বলে, বলবো না, বলবো না, আমি তো সবটা বলতে চাইনি, শুধু উপায় বলতে চেয়েছি। আসলে রাক্ষসী তাকে মিথ্যা বলছে, সে গিলগুর সাথে মজা নিয়েছে। তবে গিলগু মনে মনে ঠিক করেই ফেলে, সে যে করেই হোক জেনেই ছাড়বে সিওজির শরীর থেকে কিভাবে এই রাক্ষসীকে তাড়াবে। পরদিন গিলগু বেকারিতে কাজ করতে আসে। তবে সে বেকারিতে জয়েন হওয়ার পর থেকেই নোটিস করে সিওজি কোথাও একটা যায় ক্লাসের কথা বলে। গিলগু জাঙ্গারাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জাঙ্গারা তাকে বলে, সিওজির অনেক ইচ্ছে বাইরে গিয়ে বেকিং নিয়ে পড়ার জন্য, তাই সে এখানে একটা কোচিং করছে। তবে সে তো কোরিয়া ছেড়ে যেতে পারবে না, কারণ ওই রাক্ষসী তার শরীরে থাকে, আর এই অবস্থায় আঙ্কেল ওকে কিভাবে ছাড়বে? তবে আঙ্কেল তাকে কোচিং করতে বারণ করে না। গিলগু আরো মনে মনে ঠিক করে সে যে করেই হোক সিওজিকে ওই রাক্ষসীর থেকে মুক্ত করবেই। এরপর রাতে যখন সিওজির শরীরে রাক্ষসী ভর করে, সে রাক্ষসীকে নিয়ে বাইরে বের হয়। তবে রাক্ষসী একটা ওয়ালের সি বিচের পোস্টার দেখে আজ বায়না ধরে তাকে যেন দিনের আলোয় ওই সি বিচে নিয়ে যাওয়া হয়। গিলগু বলে, কিন্তু তখন তো তুমি থাকবে না, সিওজি থাকবে। রাক্ষসী বলে, সমস্যা নেই, আমি ওর শরীরের ভিতর থেকে আনন্দ অনুভব করব। সেই কথা মতো পরদিন গিলগু সিওজিকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে সি বিচে নিয়ে যায়। সিওজি সেখানে অনেক মজা করে। এরপর রাতে সিওজির শরীরে রাক্ষসী ভর করলে গিলগু তাকে নিয়ে বাইরে বের হয়। এবার রাক্ষসী প্রতিদিনের মতো নানা রকম কাহিনী করতে থাকে। এক পর্যায়ে সে রাস্তায় কিছু পট দেখতে পায়। সে তন্ন হয়ে পটে কিছু একটা খুঁজতে থাকে। গিলগু বলে, আচ্ছা, আজকে তো আমি তোমাকে সি বিচে নিয়ে গেছিলাম, এবার অন্তত বলো তুমি সিওজিকে ছেড়ে দিবে কিভাবে? এটা শুনে রাক্ষসী রেগে যায় আর ওই পট ভেঙে ফেলে আর রেগে গিলগুকে আক্রমণ করতে যায় আর বলে, সবাই আমাকে ছেড়ে দিতে চায়, কেউ আমাকে নিজ ইচ্ছেই আনন্দ দিতে চায় না। সবাই সবার প্রয়োজন মনে করে, আমার কথা কেউ ভাবে না। এটা বলে সে গিলগুকে অ্যাটাক করতে ধরে, তবে সে গিলগুকে অ্যাটাক করে না। অ্যাটাক না করে সে দৌড়াতে থাকে। একটা গলিতে এসে থমকে যায়, কারণ সে নোটিস করে সেখানে কেউ রশি আটকে রাখছে আর সে অনেক চেষ্টা করেও নড়তে পারছিল না। তখনই সেখানে গিলগু আসে আর তাকে বলে, ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে বলবো না সিওজিকে ছেড়ে দিতে, বা এর উপায়ও জানতে চাইবো না। আজকে থেকে আমি তোমাকে আমার মন থেকে আনন্দ দিব। আসলে গিলগু বুঝতে পারছিল এই রাক্ষসীর মনেও কোনো না কোনো কষ্ট আছে। কিন্তু আমরা খেয়াল করি গিলগু যখন রাক্ষসীকে হাত ধরে নিয়ে গেল, রাক্ষসী তখন নড়তে পারছিল। আসলে এটা ছিল কোনো খারাপ তান্ত্রিকের জাদুর কাজ তাকে ধরার জন্য। এটা যে কোনো তান্ত্রিকের কাজ রাক্ষসী এটা বুঝে ফেলে। এর পরের দৃশ্যে দেখি তারপর দিন থেকে গিলগু রাক্ষসী যা যা করতে চায় কোনো কিছুতেই বারণ করে না।
সব জ্বালাতন আবদার পূরণ করে, তার সব পাগলামির কদর করে। রাক্ষসীও বুঝতে পারে গিলগু অনেক ভালো মানুষ, তাই সে গিলগুকে জানায় কাল থেকে সে সিওজির শরীরে 3 ঘন্টা নয় 2 ঘন্টা করে থাকবে, মানে 1 ঘন্টা মাইনাস। এটা শুনে তো গিলগু অনেক খুশি হয়। পরদিন এটা সাংশু আর জাঙ্গারাকে জানায়। সাংশু তো অনেক খুশি হয় আর গিলগুকে অনেক অনেক ধন্যবাদ জানায়, বলে এতদিন আমি যেটা করতে পারিনি তুমি করে দেখালে। এরপর কয়েকদিন যায়, সিওজি আর গিলগুর মধ্যে আরো ভালো সম্পর্ক হয়। একদিন বেকারিতে এক অদ্ভুত লোক আসে, সে সিওজিকে আর চোখে দেখতে থাকে এবং গিলগুকে বলে আমি ওকে মুক্ত করে দিব। গিলগু প্রথমে বুঝতে পারে না কিসের কথা বলছে, তাই সে জিজ্ঞেস করে কাকে। লোকটি বলে যাকে তোমরা তাড়ানোর চেষ্টা করছো তাকে। গিলগু এবার বুঝতে পারে কিন্তু মিথ্যা বলে কি বলছেন, আমি তো কিছুই বুঝছি না। লোকটি বলে মিথ্যা বলে লাভ নেই, ওর উপর আমি অনেকদিন থেকেই নজর রাখছি, খুব শীঘ্রই আমি ওকে আটকাবো। আসলে লোকটি ছিল একটা তান্ত্রিক, আর সেদিন ওই রশিটা ওই তান্ত্রিকে লাগিয়েছিল। তান্ত্রিক চলে যায়, একটু পর সিওজি তার কোচিং এর জন্য বের হয়। গিলগু বলে সাবধানে থাকিও, কোচিং শেষ হলে আমাকে ফোন দিও, রাতে আমি তোমাকে নিতে বাস স্টপে যাব। সিওজি বলে ঠিক আছে। এটা বলে সে চলে যায়। এরপর দেখি রাত হয়। রাতে সিওজি বাসা আসার জন্য বাসে ওঠে, সেখানে সে ঘুমিয়ে পড়ে। বাস থেকে সবাই নেমে যায়, কিন্তু আমরা দেখতে পারি সিওজি এতটাই ঘুমে বিভোর ছিল যে সে বুঝতে পারে না। আর আমরা দেখতে পারি ওই তান্ত্রিক সেখানে এসে সিওজিকে বেঁধে কিডন্যাপ করে। এদিকে আমরা দেখতে পারি সাংশু আর গিলগু ড্রিঙ্ক করছিল। সিওজি বাস স্টপে এসেছে কিনা জানার জন্য গিলগু সিওজিকে ফোন করে, তবে সে ফোন রিসিভ করে না। এটা দেখে গিলগু অনেক ভয় পেয়ে যায় আর সাংশুকে বলে সিওজি ফোন ধরছে না। সাংশুও সিওজিকে ফোন করে, সিওজি কল রিসিভ করে না। আমরা দেখতে পারি সাংশু সিওজির ফোনে ট্র্যাকার লাগিয়েছিল। সে ট্র্যাকার ওপেন করে দেখে সিওজি কোথাও একটা যাচ্ছে। আসলে তারা তো জানতো না সিওজিকে কিডন্যাপ করছে। তবে গিলগুর ওই তান্ত্রিকের কথা মনে পড়ে। সে বুঝতে পারে ওই তান্ত্রিকই সিওজিকে নিয়ে গেছে। গিলগু সাংশুর ফোন নিয়ে ট্র্যাকার অনুযায়ী সেখানে যেতে থাকে। এদিকে ওই তান্ত্রিককে দেখি সিওজিকে তার জায়গায় আনে এবং বেঁধে রাখে। ততক্ষণে সিওজির শরীরে রাক্ষসী ভর করছে। তান্ত্রিক ওই রাক্ষসীর আসল রূপ দেখার জন্য তার মন্ত্রভূত চশমা চোখে দেয়। তবে সে যখন চশমা চোখে দিয়ে দেখে, সে বলে আরে তোকে যা ভাবছিলাম তা তো তুই না, তাহলে এত পাওয়ারফুল হওয়ার অভিনয় করছিস কেন? যদি জানতাম তুই এই চুনোপুটি দুর্বলতা, তাহলে তোর পিছনে এতদিন এফোর্ট দিতাম না, এতদিন দৌড়াতাম না। আর তখনই সেখানে গিলগু আসে, এসে তান্ত্রিকের সাথে ফাইট করে সিওজিকে নিয়ে যায় এবং গাড়িতে আসার সময় সিওজির শরীরে থাকা রাক্ষসী চুপ করে থাকলে গিলগু বলে কিছু বলছো না যে? কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। রাক্ষসী বলে আসলে আমি রাক্ষসী না, আমি কেবল একটা আত্মা। আজ থেকে 150 বছর আগে আমার গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। ওই দুর্ভিক্ষে আমার মা বাবা ভাই মারা যায়। একদিন গ্রামে এক তান্ত্রিক এসে বলে যদি কাউকে বলি দেওয়া হয় তাহলেই ওই দুর্ভিক্ষ শেষ হবে। কিন্তু ততদিনে গ্রামে বলি দেওয়ার মতো কিছুই ছিল না। গ্রামের লোক আমাকেই বেছে নিল, কারণ আমি ছিলাম এতিম। এরপর আমাকে জোর করে বলি দেওয়া হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু এক দয়ালু পরিবারের আমার উপর মায়া হলো, তাই তারা আমার পোড়ানো শরীরে চাই একটা পটে পুঁতে রাখলো। কষ্ট যন্ত্রণা নিয়ে মারা যাওয়ার পর ওই পটে আমার কষ্ট যন্ত্রণাগুলো একটু একটু করে দূর হচ্ছিল। 100 বছর পরেই আমার আত্মা শান্তি পেত। কিন্তু 50 বছর যাওয়ার পর ওই পট একদিন সিওজির নানি উঠোনে মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পেয়েছে। ওই পট খোলার ফলে আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। পরে ওই পট কোথায় রেখেছিল তাও আমি জানি না, যার কারণে আমি অনেক রেগে যাই। তাই রাগে তার শরীরে ঢুকে পড়ি আর সবকিছু ভাঙচুর করতে থাকি। কিন্তু আমি জানতাম না
তার শরীরে ছোট একটা প্রাণ ছিল, মানে সে প্রেগনেন্ট ছিল। এরপর সিওজির মা হয়, তার শরীরে আমি থাকতে শুরু করি। এরপর সিওজির মা থেকে সিওজির শরীরে আসি, কিন্তু আমি সিওজির মায়ের শরীরে থেকে অনেক আনন্দ পেয়েছি। এই পরিবারে আমি সুখ খুঁজে পেয়েছিলাম। একদিন সিওজির মা অসুস্থ হয় এবং মারা যায়। মারা যাওয়ার আগে সে আমাকে বলেছিল আমি যেন তার সাথে চলে যাই, তবে আমি তো একটা অতৃপ্ত আত্মা, কিভাবে যাব, তাই যেতে পারিনি। কিন্তু 100তম পূর্ণিমায় আমি হারিয়ে যাব, আর সেই দিনটা খুব শীঘ্রই আসতেছে। গিলকু বলে, তাহলে কি তুমি শান্তি পাবে? অতৃপ্ত আত্মা বলে, না, শান্তি পাবো না। আমি আমার দুঃখ কষ্ট নিয়ে হারিয়ে যাব, কারণ আমি তো একটা অতৃপ্ত আত্মা, আর অতৃপ্ত আত্মারা কখনো শান্তি পায় না। তবে যদি ওই পথ পাওয়া যায় তাহলেই আমি শান্তি পাবো। যদিও আমি বহুবার ওই পথ খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর জানো কেন আমি পাগলামি করতাম? যেন কোনো তান্ত্রিক আমার ক্ষতি করতে না পারে, আর সিওজির পরিবার যেন আমাকে শক্তিশালী মনে করে, তাদের সাথে যেন রেখে দেয়, কারণ আমি এই পরিবারে একটু সুখ খুঁজে পেয়েছি। আর হ্যাঁ, প্লিজ তুমি সাংশুকে আজকের ব্যাপারে বা আমার এসব ব্যাপারে কিছু বলিও না। 100তম পূর্ণিমার দিন আমি নিজেই অদৃশ্য হয়ে যাব। গিলকু এসব শুনে চুপ হয়ে যায়, এরপর তাকে পাশে বসিয়ে দেয়। আমরা দেখতে পারি সেদিনের পর গিলকু প্রতিদিন আগের মতো রাত 2টা বাজলেই সিওজিকে নিতে আসে। তবে ওই অতৃপ্ত আত্মা এত কিছুর পর চুপ হয়ে যায়, সে আর বাইরে আসে না বা বিরক্ত করে না। সাংশু গিলকুকে বলে, আচ্ছা ওর কি হলো? আজ পর্যন্ত ওকে এত চুপচাপ দেখিনি। গিলকু বলে, তা জানি না। আচ্ছা, সিওজির নানু বাসা কোথায়? আমাকে ঠিকানা দিতে পারবেন? সাংশু তাকে ঠিকানা দেয়। গিলকু সেখানে পৌঁছায় এবং ওই বাড়ির উঠানে কাস্তে দিয়ে মাটি খুঁড়ে পট খুঁজতে থাকে। এক পর্যায়ে তার খাবার, ফোনের চার্জ সব শেষ হয়ে যায়। তবে অবশেষে সে একটা পাথরের নিচ থেকে ওই পট পায়। পট পেয়ে তো তখনই সিওজির কাছে আসার জন্য সে বের হয়। এদিকে আমরা বুঝতে পারি সেদিন ছিল 100তম পূর্ণিমার দিন। সিওজির শরীরে অতৃপ্ত আত্মা ভর করে। সে আগের মতোই সাংশুর সাথে বাইরে বের হয়, কিন্তু এবার আর সাংশুকে বিরক্ত করে না, উল্টো ভালো ব্যবহার করে। সে সাংশুকে দেখে ভাবে কিভাবে ছোট থেকে তাকে যত্ন করছে, তার পাগলামিগুলো সামলিয়েছে। এসব ভেবে সে কান্না করে, একই সাথে সাংশুকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। সাংশু বলে, তুমি এরকম করছো কেন? মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না। এতদিন জ্বালাতন করতে আমি বিরক্ত হতাম ঠিকই, কিন্তু আজ যখন শান্ত হয়ে গেলে আমার কাছে খারাপ লাগছে, আমি বিরক্ত হচ্ছি। অতৃপ্ত আত্মা এসব কথার উত্তর দেয় না। সে বলে, গিলকুর কি কোনো খবর জানো? ও কি এর মধ্যে তোমাকে ফোন করছে? সাংশু বলে, ও কোথায় জানি না, আর ও এর মধ্যে ফোনও করেনি। আমি ফোন দিয়েছিলাম কিন্তু অফ পেয়েছি। আর তখনই আমরা দেখতে পারি সেখানে গিলকু দৌড়ে আসে, আর অতৃপ্ত আত্মার হাত ধরে দৌড়ে একটা ফাঁকা জায়গা আনে, আর হাঁপাতে হাঁপাতে বলে, তুমি এই জায়গাটা পছন্দ করো তাই না? তাই এখানেই আনলাম। অতৃপ্ত আত্মা বলে, তুমি কি জেনে শুনে আমার সাথে মজা করছো? জানো না আজকে কি? গিলকু আবারও হাঁপাতে হাঁপাতে বলে, আমি পট খুঁজে পেয়েছি। এখানে পুরনো কিমচি রাখা ছিল। তোমার একটু থাকতে কষ্ট হবে, তবে সমস্যা নেই, আমি যতটা সম্ভব পরিষ্কার করছি। তুমি তো এই পটে আর 50 বছর থাকবে, তাহলে তুমি শান্তি পাবে তাই না? ঠিক আছে, এটা আমি আমার কাছে 50 বছর রাখবো, না না তারও বেশি রাখবো। অতৃপ্ত আত্মা গিলকুর মুখে এসব শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকে, আর দেখে সত্যি গিলকুর পুরো শরীরে নোংরা লাগানো, আর সে অনেক আঘাত পেয়েছে। তারপরও পট খুঁজে পেয়ে তার কি যে আনন্দ। অতৃপ্ত আত্মা বলে, তুমি আমার জন্য এত কিছু করলে কেন? গিলকু বলে, আমি জানি তোমার মধ্যেও একটা মন আছে, তুমিও অনেক ভালো, কিন্তু তোমার অনেক কষ্ট, আর তুমি অনেক একা। আমি খেয়াল করছি যখন আমি তোমাকে নিয়ে বের হতাম, আমি ক্লান্ত হলে তুমি সিওজির শরীর থেকে যাওয়ার অভিনয় করে সেন্সলেস হওয়ার অভিনয় করতে। তুমি আসলে অনেক ভালো,
কিন্তু পরিস্থিতির জন্য তোমার আজ এরকম অবস্থা। তুমি অনেক কষ্ট সহ্য করছো, তাই না? অতৃপ্ত আত্মা এসব শুনে কান্না করে, কারণ পৃথিবীতে তার জন্য বাবারও মানুষ আছে। গিলগু বলে, এবার তোমার আসল নাম বলো তো। অতৃপ্ত আত্মা বলে, মুনিয়াং। গিলগু বলে, বাহ, অনেক সুন্দর নাম তো। আচ্ছা মুনিয়াং, তুমি কি এখন যাওয়ার জন্য প্রস্তুত? মুনিয়াং কান্না করে আর বলে, হ্যাঁ। গিলগু মুনিয়াংকে পরে ঢুকতে বলে। এদিকে মুনিয়াং তো কান্নায় ভেঙে পড়ে আর গিলগুর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে। মুনিয়াং কান্না করলে গিলগু কান্না করে। তবে সে বলে, মুনিয়াং, পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে, এই শরীর থেকে তুমি চলে যাও। তখনই মুনিয়াং গিলগুকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর কান্না করে। আর কান্না করতে করতে একটা সময় শিওজির শরীর ছেড়ে দিয়ে পটে ঢুকে পড়ে। শিওজি সেন্সলেস হয়ে যায়। এরপর সে শিওজিকে রুমে নিয়ে যায়। সাংশু আর জাঙ্গারাকে সে সবটা খুলে বলে। তারা তো এটা শুনে অনেক খুশি হয়। এরপর আমরা দেখতে পারি কয়েকদিন চলে যায়। শিওজি বেকিং নিয়ে পড়াশোনা করার জন্য বিদেশে চলে যায়। জাঙ্গারা নিচে একটা বেকারি শপ দেয়। তার এতদিনে বিয়মের সাথে ভালো সম্পর্ক হয়েছে। অবাক করার বিষয় হলো সে বিয়মের সাথে এখন একটা রিলেশনশিপে আছে, মানে তারা ডেট করছে। আর সাংশু তো এতদিন পর মুক্ত হয়ে পুরো দেশ ঘুরতে থাকে। আর আমাদের গিলগু তো তার শখটাকেই প্রফেশন হিসেবে নিয়েছে। সে এখন একটা কোম্পানিতে ক্রেন চালক হিসেবে কাজ করে। এরপর কয়েক বছর চলে যায়। গিলগু এখনো শিওজিকে মনে করে আর ভাবে কেন সে শিওজিকে তার পছন্দের কথা আগেই বলতে পারল না। আমরা দেখতে পারি সে মুনিয়াং এর পরটাও অনেক যত্নে রেখেছে। এরপর একদিন শিওজি দেশে ফিরে আসে আর এসেই গিলগুর কথা মনে করে। আমরা বুঝতে পারি সে গিলগুর আগে থেকেই অনেক পছন্দ করত। তাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। সে বিদেশে গিয়েও কন্ট্রাক্ট করতে চেয়েছিল, তবে সে লজ্জায় পারেনি। তবে দেশে এসে আগেই গিলগুকে ফোন করে এবং তার সাথে দেখা করতে চায়। হয়তো তারা এতদিন পর দুজনকে দেখে তাদের মনের কথা বলছে। এটাই এই গল্পে আমাদের হিন্ট দেওয়া হয়। হয়তো তারা সুখে আছে। আর এখানে এই গল্পটি শেষ হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আর এরকম আরো সুন্দর মুভি ড্রামা এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। টাটা, ততক্ষণ সাথেই থেকো।